যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হলো যে আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের দেশের যে ইকোনমিক সিস্টেম, দেশের যে চালিকা শক্তি, এই যে আপনারা দেখেন মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভিন্ন ধরনের আপনার সাব অধিদপ্তর যেগুলো আছে, সাব ডিভিশন যে বিভাগগুলো আছে, এগুলো কিভাবে পরিচালিত হয় এবং এইগুলোর সাথে আমাদের ইকোনমিক সিস্টেম কিভাবে জড়িত, সেই বিষয়গুলো খুব সিরিয়াসলি যদি স্টাডি করতে চান বা আপনি দেখতে চান, এটা আপনারা গুগল বা ফেসবুক বা ইউটিউব চ্যানেলগুলোতে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের মিনিস্ট্রিগুলো চলে যে যার মতো যেভাবে পারে চালাইতেছে। এইখানে যে যাকে বসিয়ে দেওয়া হয়েছে সে চিন্তা করে যে আমি চালাইলাম, আমি যেভাবে পারি চালাচ্ছি, তুই পারলে ঠেকা। আপনারা দেখেন আমাদের প্রত্যেকটি অর্গান, সরকারের প্রত্যেকটি অর্গান যেভাবে শৃঙ্খলিত হওয়ার কথা ছিল, যেভাবে ডিসিপ্লিন মেনটেন করার কথা ছিল, সেভাবে ডিসিপ্লিন মেনটেন হয় না। অর্থাৎ যাকে আপনি যে দপ্তরে বসিয়ে দিবেন, যাকে যে জায়গায় সেট করে দিবেন, সেই জায়গায় সে তার ইচ্ছা মতো একেবারে গুডউইল বলেন, একেবারে উইল বলেন, যেটাই বলেন আপনি, সুনাম বলেন, অখ্যাতি বলেন, এই সবকে সে জলাঞ্জলি দিয়ে তার ইচ্ছা মতো চালাবে। পারলে দুই ঠেকা। বিষয়টা হলো এরকম যে জনগণ সে কি করতে পারবে, আমি আমার প্রতিষ্ঠান আমি কিভাবে চালাচ্ছি, আমি আমার মিনিস্ট্রি কিভাবে চালাচ্ছি, আমি আমার অধিদপ্তর কিভাবে চালাচ্ছি, সেখানে জনগণ যে জবাবদিহিতার একটা বিষয় আছে, জনগণের যে ট্রান্সপারেন্সি চাওয়ার একটা বিষয় আছে, এই জিনিসটা মানুষ একবারে বেমালুম ভুলে গেছে। এটা শুধুমাত্র যে এই কারেন্ট সরকারের কথা বলছি তা না, বিগত সরকারের কথা বলছি তা না, এটার এক্সট্রিম লেভেল শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে। তার চেয়েও যদি আপনারা ভয়ঙ্কর লেভেলে স্টাডিটা দেখতে চান, তাহলে দেখবেন 1971 থেকে সেই 1975 সাল পর্যন্ত যে একদলীয় শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মধ্যেও কিন্তু এটা ছিল। সেই শাসন ব্যবস্থার মধ্যে এটাও ছিল যে সেনাবাহিনীর ক্ষমতাকে কিভাবে খর্ব করা যায়, সেনাবাহিনীকে সব সময় কিভাবে দাবিত রেখে, কিভাবে ডুবিয়ে একটা দেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়ে নিজের চেয়ারে অধিষ্ঠিত থাকা যায়, সেই চিন্তা চেতনা কিন্তু আমাদের সরকার প্রধানগুলো, আমাদের দেশের যে যারা রাষ্ট্রনায়ক থাকে, তারা সবসময় করে যাওয়ার চেষ্টা করেছিল। তারই প্রেক্ষিতে ওই মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলে সবগুলাই যে আমি আমার ইচ্ছা মতো চালাবো, তুই পারলে ঠেকা। অর্থাৎ জনগণের যে ন্যূনতম হিউম্যান রাইটস আছে, জনগণের যে চাওয়া পাওয়া আছে, জনগণ কেন এই মিনিস্ট্রিতে যাচ্ছে, কেন এই অধিদপ্তরে যাচ্ছে, সব জায়গায় দেখবেন জীবনের একবারে ওতপ্রোত ভাবে যেগুলো আপনার সাথে জড়িত, সেইগুলো যায় দেখবেন করাপশনে নিমজ্জিত হয়েছে। আমি একবার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম আমার সার্টিফিকেট অ্যাটেস্টেড করার জন্য। সেখানে আমি পার সার্টিফিকেট শুধুমাত্র শিক্ষামন্ত্রীর বা শিক্ষা সচিবের সাইন দেওয়ার জন্য 500 টাকা দিয়ে লাইনে দাঁড়াতে হয়। কিভাবে প্রতারিত হয়, অর্থাৎ জনগণকে প্রশ্ন ছুড়ে দেয়, আমি এভাবে করেই যাব, ব্যবসা করে যাবো, তুই পারলে ঠেকা। আপনি যদি পাসপোর্ট অফিসের সামনে যান, তাহলে দেখবেন যে পাসপোর্ট অফিসের সামনে, আমি ঢাকা, আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলছি, আমি ঢাকা আগারগাঁও পাসপোর্ট অফিসে গিয়ে একবার সকালবেলা দেখি লম্বা লাইনে দাঁড়িয়ে গেছে অনেকগুলা। এখানে কিছু মানুষ আছে তারা লাইনে সেট আপ করবে, আগে পরে দিবে বা তার সাথে কাঙ্ক্ষিত ভাবে সেবা পাওয়া দিবে। আমার কাছে কোনোভাবে টাকা ছিল না, আমার কাছে পকেটে 300 টাকা ছিল, সেই 300 টাকা নিয়ে আমাকে লাইনের সামনে দেওয়া হলো। কিন্তু ভিতরে যাওয়ার পর দেখলাম যে এইখানকার কাজই না। অর্থাৎ এইখানে যে কাজ করার জন্য লাইন দেওয়া হয়েছে, এই লাইনটা পুরাটাই ফাউল, বোকা। বাইরে যা দেখলাম ওই লোকগুলো আর নাই। অর্থাৎ এই যে লাইন দিয়ে 10-25 জন মানুষকে মফিজ বানানো হলো, এই 10-15 মানুষজনের কাছে যে টাকা নেওয়া হলো, এটা পুলিশের কোনো বোঝা নাই, কোনো আপনার কোনো ট্রান্সপারেন্সির কোনো বিষয় নাই। আবার দেখেন 24-এ যে এই 640-65 থানার মধ্যে প্রায় 450 থানায় কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আক্রান্ত হয়েছিল। কেন হয়েছিল? কারণ পুলিশ সব সময় চেষ্টা করে যে যেই সরকার থাকবে সেই সরকারের যতগুলো অপরাধ প্রবণ কাজ আছে, যতগুলোর মানে দখলদারিত্বের কাজ আছে, সেই সমস্ত দখলদারিত্বের কাজে তারা সহযোগী হয়। অর্থাৎ ফ্যাসিবাদী তৈরি হইতে একটা সরকারের যা যা করণীয় সবগুলো কাজ কিন্তু এই পুলিশ প্রশাসন করে গেছিল, যার কারণে থানাগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এখন কারেন্ট যে সিস্টেম দেখেন, এই যে এনসিপি তার কথাগুলো বলতেছে, সেই কথাগুলো বলার রাইট দিচ্ছে না। একজন মানুষ উচ্চবাচ্য করতে পারে, একজন মানুষ বিভিন্ন আঙ্গে কথা বলতে পারে, কিন্তু তাকে যদি আপনি ইট পাটকেল দিয়ে, রড সিমেন্ট দিয়ে আপনি বিভিন্ন ভাবে হাতুড়ি পেটা শুরু করেন, তাহলে তো আপনি তো ফ্যাসিবাদী হয়ে ওঠার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। যারা উপর লেভেলে থাকবে, মিনিস্টার আছে, যারা এমপি থাকবে, যারা চেয়ারম্যান থাকবে, তারা তো দেখবে যে আমার এই যে চেলাপেলা, এই চেলাপেলা আমাকে প্রোটোকল দিচ্ছে, আমাকে মেনটেন করছে, তাহলে আমি যা সিদ্ধান্ত বাস্তবায়ন করে যাবো সেটাই অ্যাক্টিভ হবে। এরকম যদি গায়ের জোরে আপনি মিনিস্ট্রি বা অধিদপ্তর দপ্তরগুলো চালাতে চান, মানুষের রাইটস কে যদি অবহেলা করেন, তাহলে দেখবেন মানুষ রাজনৈতিক স্পেস পাবে না, কথা বলার অধিকার পাবে না, তাহলে মানুষের মধ্যে এক ধরনের জনরোষ সৃষ্টি হবে।
আর এইভাবে হইতে হইতেই কিন্তু এই যে 1990 সালে যেমন গণ অভ্যুত্থান হয়েছিল, তার প্রায় 34 বছর পরে 2024 সালে কিন্তু এই গণ অভ্যুত্থান হলো। এরকমই দেখবেন যে আবার 20 বছর বা 30 বছর পরে একটা গণ অভ্যুত্থান হবে, এখানে 1400 মানুষ মারা যাবে এবং মানুষের প্রশ্ন নিয়েও কথা হবে। ইতিমধ্যে আপনারা জানেন শেখ হাসিনার আইনজীবী অলরেডি চ্যালেঞ্জ করে বলছে জাতিসংঘে যে 1400 মানুষ কিভাবে হত্যাকাণ্ড হলো তারা জানে না। এটাও কিন্তু এক ধরনের বৈধতা, যে সে অলরেডি অ্যাডমিট করছে যে 1400 মানে না কিছু কম মানে। আমার প্রশ্ন হলো, আপনি একজন মানুষ হলেও তো সে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আপনি সেটাকে জাস্টিফাই করার দরকার নাই, তো আপনার সরাসরি অ্যাডমিট করার দরকার আছে যে এটা আমি হত্যাকাণ্ডের শিকার করছি, আমি মানুষকে নির্যাতন করেছি, এখানে আমার যা শাস্তি হবে, আমি যদি হিউম্যান রাইটস ভায়োলেটর না হয়ে থাকি তাহলে সেই শাস্তি আমি মাথা পেতে নিব। এই চিন্তা চেতনা আমাদের জনসমাজের মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে, আমাদের রাজনীতিবিদদের মধ্যে যতক্ষণ না বেড়ে উঠবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখবেন যারা ভালো মানুষ তারা রাজনীতিতে আসবে না। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে বাংলাদেশের প্রায় 99% রাজনীতিবিদ খারাপ হয় কেন, আর একই প্রশ্নের পাশাপাশি আর একটা প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে কেন ভালো মানুষগুলো রাজনীতি বিমুখ হয়। এই কথাটা যদি আপনি বিচার করেন দেখবেন বাংলাদেশের যারা জুবিলি স্টুডেন্ট আছে, যারা মানে গোল্ড 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 টাইপের স্টুডেন্ট আছে, যারা ক্রিম অফ দ্য স্টুডেন্টস আছে, সেই সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন কৌশল খোঁজে কিভাবে এই দেশ থেকে বিতাড়িত হতে পারবে, এই দেশ থেকে চলে যেতে পারবে। কি কারণে এই কথাগুলো চিন্তা করে তারা? তাদের চিন্তা করার মূল কাহিনীটাই হলো এই দেশে তাদের প্রাপ্য যে অধিকার, সেই অধিকার ফিরে পাবে না। সুতরাং আসুন আমরা যদি একটা সত্যিকারের বাংলাদেশ গড়তে চাই, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই, তাহলে প্রত্যেকটি দলের রাজনৈতিক স্পেস দিতে হবে, প্রত্যেকটি দলের আপনি কথা বলার স্বাধীনতা দিতে হবে। যদি এইটা দিতে পারেন তাহলে সবগুলো দল একবারে রাষ্ট্র সংস্কার করার জন্য, দেশ সংস্কারের জন্য, দেশের রাজনীতি সংস্কারের জন্য কাজ করবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। সুতরাং আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, সবাইকে ছাড় দেওয়ার মেন্টালিটি মেনটেন করি এবং রাজনীতি কিভাবে সুচারুভাবে গড়ে উঠতে পারে, বাংলাদেশের সবগুলো অধিদপ্তর, বিভিন্ন মন্ত্রণালয়, চেয়ারম্যান, এমপি এরা কিভাবে সুন্দরভাবে কাজ করতে পারে জবাবদিহিতা নিশ্চিত করে, সেই আলোকে দেশ গড়ে উঠবে। ধন্যবাদ সকলকে।